রহিমের ব্যালেন্স থেকে 150 টাকা কেটে নিবা, মাইনাস করবা, আর পাশাপাশি তুমি করিমের ব্যালেন্সে 150 টাকা যোগ করে দিবা। ঠিক আছে? এখন তাহলে সে কি করছে, রহিমের ব্যালেন্স আছে 500 টাকা, এখান থেকে সে 150 টাকা মাইনাস করলে আর থাকে কত, 350 টাকা। আর করিমের ব্যালেন্স আছে 300 টাকা, সে এখানে 150 টাকা যোগ করলে তার ব্যালেন্স হয়ে যায় 450 টাকা। তখন সে এই কাজটা করে ফেলার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির প্রোগ্রামিং ক্লাসে প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, প্রোগ্রামিং কোর্সটি আপনাদের বহুল প্রতীক্ষিত একটি কোর্স, যেটা আমাদের যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন, তেমনি ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে প্রয়োজন, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও প্রয়োজন। তো এই কোর্সটি আমরা আপনাদের অনেক রিকোয়েস্টের পরে শুরু করেছি। আমাদের এই কোর্সটিতে আমরা প্রোগ্রামিং এর একদম বেসিক ধারণাটা পাবো। যারা প্রোগ্রামিং বিষয়ে একদম কিছুই জানেন না বা এই বিষয়ে কোনো ধারণা নেই, তাদের জন্য এই কোর্সটি বেসিক্যালি শুরু করা। একদম জিরো থেকে আমরা শেখাবো ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল একটা বৈশিষ্ট্য আছে, আমরা বেশিরভাগ ক্লাসগুলোই একদম জিরো থেকে শুরু করি নতুনদের জন্য। এই জন্য আমার কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের থিওরিতে। প্রথম কিছু একটু খটমটে থিওরি আছে, মুখস্থ করার মতো বিষয় আপনাদের কাছে বোরিং লাগতে পারে, তারপরেও কষ্ট করে এই জিনিসগুলো একটু জানা দরকার। না হলে আপনারা যে কাজ করবেন এই থিওরিগুলো না জানলে পরবর্তীতে হয়তো বা সমস্যায় পড়তে পারেন। ভিউয়ার্স, আমরা প্রথমে দেখি যে প্রোগ্রামিং জিনিসটা কি। প্রোগ্রামিং মানে হচ্ছে, এক কথায় যদি আমি বলি তাহলে প্রোগ্রামিং মানে হচ্ছে সমস্যা সমাধান করা। আর একটু যদি ডিটেলস বলি তাহলে হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে কোড বা কমান্ড লেখার মাধ্যমে কোনো প্রবলেম, সেটা গাণিতিক বা যৌক্তিক প্রবলেম, অ্যারিথমেটিক্যাল অর লজিক্যাল প্রবলেমস সমাধান করার যে প্রক্রিয়া, সেটাকেই বলে প্রোগ্রামিং। তার মানে আমরা বুঝলাম কি, প্রোগ্রামিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা কোড লিখে যে কোনো একটা কাজকে আমরা সহজ করে নেব। যে কোনো একটা সমস্যা যেটা আমরা অনেক কষ্ট করে করতে হতো, সেই কাজটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে আমরা করে নিতে পারি। আমি যদি প্রোগ্রামিং এর একটু কাজটাকে সহজ করার একটা এক্সাম্পল দিই, আমাদের মোবাইলে যে ক্যালকুলেটর সফটওয়্যারটা আছে, এটা কিন্তু একটা প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। আমরা যদি হাতে লিখে লিখে একটা বড় অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যেতাম, তাহলে সেটা কিন্তু আমাদের অনেক সময় লাগতো। কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজে আমার কাছ থেকে সংখ্যাগুলো নিয়ে সে কি করছে, আমাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে। ওকে, তো প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং করে যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেটি প্রোগ্রাম। তো প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে প্রোগ্রাম, বা আমরা ছোট সফটওয়্যারও বলতে পারি। সফটওয়্যার বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা নর্মাল সফটওয়্যার যেগুলো আছে। তো প্রাথমিকভাবে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিভাবে তৈরি করে সেটা শেখার একটা প্রাথমিক স্টেপ হচ্ছে প্রোগ্রামিং শেখা। ওকে, আর প্রোগ্রামার কে? এটা তো উত্তর খুব সহজ, যারা প্রোগ্রামিং করেন তাদেরকে প্রোগ্রামার বলে। ওকে, তো আপনি এই কোর্সটা আমাদের কমপ্লিট করার পরে আপনিও হয়ে যাবেন একজন প্রোগ্রামার ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা থাকবো আশা করি। ভিউয়ার্স, প্রোগ্রামিং কোর্সের প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা, এটা আমরা সবাই জানি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য যে ভাষায় প্রোগ্রাম লেখা হয়, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি চায়নাতে গেলেন, একজন চাইনিজ লোকের সাথে কথা বলবেন, আপনি যদি বাংলায় কথা বলেন সে কি বুঝবে? বুঝবে না। তার সাথে কি করতে হবে? আপনাকে চাইনিজ ভাষায় কথা বলতে হবে। আপনি যদি ইউএসএ ইউকেতে যান তাহলে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। সেম ভাবে কম্পিউটার বা মেশিন, যে কোনো মেশিন, কম্পিউটার, মোবাইল বা অন্য যে কোনো রোবট থেকে শুরু করে যে কোনো মেশিন কিন্তু আমাদের ভাষা বোঝে না। তাকে কি করতে হয়? তার ভাষায় তার সাথে কথা বললে সে ওই কাজটা কিন্তু করে। তো সেম ভাবে প্রোগ্রামিংটা হচ্ছে এমন একটা ভাষা যেটা কম্পিউটার বা মেশিনের ভাষা, যেটা দিয়ে আমরা কি করতে পারি? প্রোগ্রাম লিখতে পারি। তো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি: সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন, পিএইচপি ইত্যাদি। ওকে, এবার চলেন আমরা আরেকটু গভীরে যাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এখানে আমরা ল্যাঙ্গুয়েজের কিছু প্রকারভেদ দেখতে পাচ্ছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি তিন ধরনের হয়, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই বিষয়গুলোতে বিতর্ক থাকতে পারে, অনেকজন প্রকারভেদটা অনেকভাবে করেছে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয় দুই ধরনের, একটা হচ্ছে পিওপি আর একটা হচ্ছে ওওপি। পিওপি মানে হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আছে সি, ফোরটান, বেসিক, প্যাসকেল ইত্যাদি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে আছে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সি শার্প ইত্যাদি। শুনতে জটিল লাগলেও কিছু করার নেই, আসলে এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো কাজ করতে করতে আপনারা জেনে যাবেন। চাইলে নোট করতে পারেন ডায়েরিতে। ওকে,
একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে। একটা প্রোগ্রাম কাজ করার পদ্ধতিটা খুব সহজ। একটা প্রোগ্রামের মধ্যে ইনপুট দেওয়া হয়, সে ভিতরে এটাকে কি করে প্রসেসিং করে, তারপর একটা আউটপুট দিয়ে দেয়। একদম ইজি প্রোগ্রামিং জিনিসটা। আমাদের কাছে অনেক সময় প্রোগ্রামিংটা অনেক জটিল করে প্রেজেন্ট করা হয়, যার কারণে আমরা মনে করি প্রোগ্রামিং অনেক কঠিন। কিন্তু যদি এটাকে সহজভাবে বোঝা সম্ভব হয় তাহলে প্রোগ্রামিং খুবই সহজ এবং মজার। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা অঙ্ক যখন আমরা কষ্ট করে সলিউশন করি তখন খুব একটা আনন্দ পাওয়া যায়। প্রোগ্রামিং এর আনন্দটা কিন্তু তার থেকেও অনেক বেশি। ওকে, তো আমরা কি বুঝলাম, প্রোগ্রামিং একটা ইনপুট দেওয়া হয়, একটা প্রসেস করে সে ভিতরে, তারপর আমাকে একটা আউটপুট দেয়। যেমন ধরেন আমি আমার এই যে একটু আগে যেটা ক্যালকুলেটরের এক্সাম্পল দিচ্ছিলাম, আমি ক্যালকুলেটরে কি করলাম, আমি 10 যোগ 5 লিখে প্রেস করে ওকে দিলাম, তখন সে কি করবে, ভিতরে সে 10 আর 5 কে যোগ করে রেজাল্টটা দেখবে কত, 15। তো সেই 15টা আমাকে কি করবে, ডিসপ্লেতে দেখিয়ে দিবে, সেটা হচ্ছে আমার আউটপুট। আশা করি প্রোগ্রাম কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝে ফেলেছেন। এরপর হচ্ছে প্রোগ্রামিং এর ধরন। বেসিক্যালি বর্তমান সময় অনেক ধরনের প্রোগ্রামিং করা হয়, তার মধ্যে প্রচলিত 3টি ধরন আমি এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার বা ডেস্কটপ প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, এবং আরেকটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা মোবাইল প্রোগ্রামিং। ঠিক আছে, ডেস্কটপ প্রোগ্রামিং কি রকম, ধরেন ডেস্কটপে যেসব সফটওয়্যার গুলো থাকে, যেমন আপনারা সুপার শপে গেলে দেখেন যে একটা সফটওয়্যার তারা ডেস্কটপে ব্যবহার করছে, অথবা একটা দোকানে থাকতে পারে, হসপিটালে থাকতে পারে, যে কোনো জায়গায় ডেস্কটপে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়। এমনকি এই সফটওয়্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাও এই সফটওয়্যার কিন্তু চলবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং। আমরা ওয়েবসাইটে কিন্তু বড় বড় অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো অলরেডি এগুলো ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যেমন ধরেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট, স্যাররা কি করে যে এসএসসি পরীক্ষার খাতা কেটে নাম্বারগুলো সফটওয়্যারের মধ্যে ইনপুট দিয়ে দেয়। ইনপুট দিয়ে দিলে আপনি যখন চেক করেন তখন আপনি সহজেই দেখতে পারেন যে কোন সাবজেক্টে আপনি A+ পেয়েছেন, কোন সাবজেক্টে A পেয়েছেন। আপনি আউটপুটটা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো কখনো কি চিন্তা করেন যে সফটওয়্যারটা কিভাবে তৈরি করা হয়? এগুলো সবগুলোই কিন্তু প্রোগ্রামিং করে তৈরি করা হয়। তো অনলাইনে যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা তৈরি করি এগুলোর জন্য বেসিক্যালি আমরা ওয়েব প্রোগ্রামিং করে থাকি। এরপর হচ্ছে মোবাইল। মোবাইলের জন্য আমরা বেসিক্যালি মোবাইলের অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে থাকি। আমরা কিন্তু মোবাইল অ্যাপস ইউজ করতে করতে এখন অনেক অভ্যস্ত হয়ে গেছি। ছোট ছোট আমরা গেমস গুলো খেলি, তারপর ধরেন বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি, রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি। এই অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করতে গেলে বেসিক্যালি কিন্তু প্রোগ্রামিং করতে হয়। তো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু দুইটা কথা এসেছে, প্রোগ্রামার এসেছে আবার ডেভেলপার এসেছে, প্রোগ্রামিং এসেছে আবার ডেভেলপমেন্ট এসেছে। এই দুইটা বিষয় কি আসলে একই নাকি পার্থক্য আছে, এটা কিন্তু আমাদের জানা দরকার, তাই না? ভিউয়ার্স, এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রোগ্রামার এবং ডেভেলপারের মধ্যে পার্থক্য কি। আমি যদি একটা সফটওয়্যার ফার্ম এনভায়রনমেন্ট চিন্তা করি তাহলে এখানে কিন্তু কিছু প্রোগ্রামার থাকে যারা শুধু কোড লিখে। এরপরে কিছু ইউজার ইন্টারফেস ডিজাইনার থাকে যারা শুধু ইন্টারফেসটা ডিজাইন করে। হ্যাঁ, এরপরে কিছু ডাটাবেস ডিজাইনার থাকে, কিছু ডিবাগার থাকে যারা প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল থাকে, সমস্যা থাকে, ওটা খুঁজে বের করে সমাধান করে। তো এর বাইরে আরো অনেকগুলো রোল থাকে, সবগুলো আমি এখানে লিখিনি। তো ডেভেলপার হচ্ছে একজন ব্যক্তি যাকে এগুলো সব একটু একটু জানতে হয়। ঠিক আছে, একজন ব্যক্তি আপনি ধরেন 50 লাইন কোড লিখে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে পারেন, যেখানে ইনপুট দিলে সে এগুলোকে প্রসেসিং করে একটা আউটপুট দিতে পারে, তাহলে আপনি প্রোগ্রামার। কিন্তু একজন ডেভেলপার বলতে গেলে আপনাকে একটা টোটাল সফটওয়্যার নিজে তৈরি করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, যেখানে ইন্টারফেস আপনি ডিজাইন করবেন, কোড আপনি করবেন, ডাটাবেস ডিজাইন করবেন, তারপরে কোথাও প্রবলেম থাকলে সেটা সলিউশন করে একদম ফাইনাল এক্সিকিউটেবল ফাইলটা ক্লায়েন্টের জন্য ডকুমেন্টেশন সহকারে রেডি করে দিয়ে দিবেন। সেটা হচ্ছে আপনি ডেভেলপার। তখন ডেভেলপারের কিছু এক্সট্রা দায়িত্ব থাকে, যেমন ডকুমেন্টেশন, অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ডেভেলপার হওয়ার প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রামার হওয়া। সব ডেভেলপারই প্রোগ্রামার, কিন্তু সব প্রোগ্রামার কিন্তু ডেভেলপার না। একজন ডেভেলপারের টিমে অনেকজন প্রোগ্রামার কাজ করতে পারে, যারা শুধু কোড করে, তাদের আর কিছু দরকার নেই। তাকে একটা কাজ দেওয়া হলো যে এই অংশটা তুমি কোড করে আমাকে আউটপুটটা বের করে দাও, সে কোড করে দিল। তারপর ডেভেলপার এরকম 10 জন প্রোগ্রামারের 10টা প্রোগ্রাম নিয়ে একত্র করে সে একটা টোটাল সফটওয়্যার কাস্টমারকে দিয়ে দিল। আশা করি পার্থক্যটা বোঝা গেছে। এরপর আসেন ডিজাইনার বনাম ডেভেলপার। ঠিক আছে, ইউজার ইউআই বা ইউএক্স, ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপেরিয়েন্স যারা ডিজাইন করে তারা হচ্ছে ইউআই বা ইউএক্স ডিজাইনার। আর ডেভেলপার হচ্ছে যারা কোড করে, অর্থাৎ ফ্রন্ট এন্ডে কাজ করে হচ্ছে ডিজাইনাররা, আর ব্যাক এন্ডে ভেতরে কাজ করে হচ্ছে ডেভেলপাররা। আর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই যারা করতে পারে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার।
আমি এমন অনেকজনকে দেখেছি যারা ফ্রন্ট এন্ড পারে না, শুধু ব্যাক এন্ডের কোড করতে পারে, কিন্তু সিভিতে লিখে রেখেছে ফুল স্ট্যাক ডেভেলপার। আসলে ব্যাপারটা কিন্তু তা না, একজন ফুল স্ট্যাক ডেভেলপারকে সবগুলোই জানতে হবে। তো এখন ডিজাইনারের কাজগুলোর মধ্যে একটা মজা হচ্ছে কি, ডিজাইনারের কাজ অল্প কিছু কাজ করলে একটা সুন্দর আউটপুট দেখা যায়, আর ডেভেলপারের কাজ হচ্ছে ছোট্ট একটা জিনিস আউটপুট বের করতে হলে তাকে অনেক অনেক কোড করতে হয়, যেটা কিন্তু বাইরে আউটপুটটা তেমন বেশি একটা দেখা যায় না। ওকে, তো এখন আমি এখানে একটা ছবি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। এটা অনলাইনে মোটামুটি পপুলার একটা ছবি, যে দেখেন একজন কোডার, হ্যাঁ, তার কিন্তু ইনপুটটা মানে তার কোড কিন্তু সে সব করেছে, কিন্তু ভিতরে মাটির নিচে তার শস্যটা বা ফলটা রয়ে গেছে, উপরে দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছ। ওকে, আর ডিজাইনার যিনি, তার কাজ কিন্তু নিচে খুব একটা নাই, তার যা কাজ আছে সবটাই বাইরে ডিসপ্লে হয়ে আছে। আর একজন ডেভেলপার যে ফুল স্ট্যাক ডেভেলপার, তার কাজ কিন্তু নিচেও কিছুটা আছে, উপরেও কিছুটা কাজ দেখা যাচ্ছে, আবার ডিসপ্লেও আছে, সবকিছুই আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের আসলে কার্যক্রমগুলো কিরকম। এই ডায়াগ্রামটা দেখে প্রথমে আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, হ্যাঁ, এই এত জটিলতার ভিতরে কিভাবে যাব, কিন্তু আমি আপনাদের খুবই পরিচিত একটা অ্যাপস এখানে সামনে নিয়ে এসেছি যেন আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। আমরা একদম প্রথমে দেখতে পাচ্ছি বিকাশ অ্যাপস এর একটা স্ক্রিন দেখা যাচ্ছে। এই স্ক্রিনটা হচ্ছে একজন ডিজাইনারের কাজ, যিনি হচ্ছে ইউআই ডিজাইনার। তিনিও কোড করে, তবে তার কোডের ল্যাঙ্গুয়েজ গুলো আলাদা। যেমন ওয়েবের ক্ষেত্রে আমরা ইউজার ইন্টারফেসটা ডিজাইন করি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, আবার মোবাইলের ক্ষেত্রে আমরা XML দিয়ে ডিজাইন করি, এরকম। তো ডিজাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো ইউজ করি। তো এখন একজন নর্মাল অ্যাপস যারা ইউজ করে, প্রথম সে কিন্তু ডিজাইনারের কাজটা দেখে, যে ইউজার ইন্টারফেসটা। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি বিকাশের ইন্টারফেস। এখন ধরেন এখান থেকে সে সেন্ড মানি বাটনে ক্লিক করলো, ক্লিক করে সে রহিম সেন্ড মানি বাটনে ক্লিক করে করিমকে 150 টাকা পাঠালো, ঠিক আছে। এখন আমরা একটু আগে ডাটাবেস বলতেছিলাম। ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস হচ্ছে একটা সেন্ট্রাল স্টোরেজ, যেখানে সবগুলোর হিসাব সংরক্ষণ করা হয়। এখন ডাটাবেজে দেখা যাচ্ছে রহিমের ব্যালেন্স আছে 500 টাকা, করিমের ব্যালেন্স আছে 300 টাকা, ঠিক আছে। এখন সে যখন সেন্ড মানি বাটনে ক্লিক করে 500 টাকা দিয়ে রহিমের নাম্বারটা দিয়ে ওকে প্রেস করে দিল, সাথে সাথে এটা কিন্তু ডিজাইনারের এন্ড থেকে চলে গেল ডেভেলপারের এন্ডে বা প্রোগ্রামারের এন্ডে, যেখানে প্রোগ্রাম সেট করা আছে। তুমি কি করবা? তুমি বাইরে থেকে কমান্ড নিয়েছো যে তুমি রহিমের ব্যালেন্স থেকে 150 টাকা কেটে নিবা, মাইনাস করবা, আর পাশাপাশি তুমি করিমের ব্যালেন্সে 150 টাকা যোগ করে দিবা, ঠিক আছে। এখন তাহলে সে কি করছে? রহিমের ব্যালেন্স আছে 500 টাকা, এখান থেকে সে 150 টাকা মাইনাস করলে আর থাকে কত? 350 টাকা। আর করিমের ব্যালেন্স আছে 300 টাকা, সে এখানে 150 টাকা যোগ করলে তার ব্যালেন্স হয়ে যায় 450 টাকা। তখন সে এই কাজটা করে ফেলার পরে ইউজারকে একটা রিটার্ন দেখায়, আউটপুট দেখায় যে আপনার সেন্ড মানি সফল হয়েছে, সাকসেস রেজাল্ট দেখায়, ঠিক আছে। তো এখন বর্তমানে ডাটাবেজের অবস্থাটা কি আছে? এখন রহিমের ব্যালেন্স 350 টাকা, করিমের ব্যালেন্স 450 টাকা। ওকে, গুড। এখন রহিম কি করলো? আবার একটা সেন্ড মানি বাটনে প্রেস করে 450 টাকা আবার করিমকে পাঠানোর চেষ্টা করলো, যে করিমকে 450 টাকা পাঠাবো। তাহলে কি করবে? এখন সে ডাটাবেজে চেক করবে রহিমের এই মুহূর্তে ব্যালেন্স কত? 350 টাকা, ঠিক আছে। করিমের ব্যালেন্স হচ্ছে 450 টাকা। এখন সে রহিমের ব্যালেন্স থেকে যখন 450 টাকা মাইনাস করতে যাবে, তখনই সে কি দেখবে? যে তার ব্যালেন্সে এত টাকা নেই, তারপরের অংশটা আর দরকারি হবে না, করিমের ব্যালেন্সে আর প্লাস করার দরকারই পড়ছে না, ঠিক আছে। তাহলে সে কি করবে? একটা রেজাল্ট দেখায় দিবে যে ফেল্ড, আপনার এই যে আপনি চেষ্টাটা করেছেন সেটা ব্যর্থ হয়েছে, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। এখন আশা করি বুঝতে পারছেন যে ডাটাবেসটা কিভাবে কাজ করে। মানে একটা সেন্ট্রাল ডাটাবেস যখন থাকে, তখন সবকিছু মেনটেনটা সহজ হয়ে যায়। আর যদি ডাটাবেস যদি না থাকতো, তাহলে কি হতো? ডাটাবেস না থাকলে আমি কি করতাম? একটা এটিএম বুথ থেকে, ধরেন আমার ব্যালেন্সে 5000 টাকা আছে বা 10,000 টাকা আছে, আমি একটা এটিএম বুথ থেকে 8,000 টাকা তুললাম। 2 মিনিট পরে আমি যদি আরেকটা এটিএম বুথে গিয়ে আবার 8,000 টাকা উইথড্র দিতাম, তাহলে কিন্তু আমি তুলে ফেলতে পারতাম, যদি ডাটাবেসটা না থাকতো। এখন ব্যাপারটা কেমন? ডাটাবেস থাকার কারণে আমি যখনই 8,000 টাকা তুললাম, সাথে সাথে কি হলো? কেন্দ্রীয় ডাটাবেসে আপডেট হয়ে গেল যে এখান থেকে 8,000 টাকা তুলে ফেলা হয়েছে। তার ঠিক 1 মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড পরেও আমি যদি আবার চেষ্টা করি টাকাটা তোলার জন্য, আমি কিন্তু আর তুলতে পারবো না। তাহলে এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ডাটাবেজের সুবিধা। তো আমরা যারা প্রোগ্রামিং করবো, আমাদেরকে ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে, কোড নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের কাছে হয়তো শুনতে জিনিসটা জটিল লাগছে হয়তোবা, কিন্তু আমি চেষ্টা করবো আমাদের এই কোর্সে একদম জিরো থেকে সহজভাবে জিনিসগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আর আপনারা যারা আগে আমার কোর্সগুলো করেছেন, তারা অবশ্যই জানেন যে আমি কিছুটা ইজি করে প্রেজেন্ট করার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি এখানে একটা ছোট প্রোগ্রামের এক্সাম্পল দেখালাম।
ঠিক আছে, প্রথমে আপনার ডানে ইনপুট এবং বামে আউটপুট দেখার দরকার নেই, মাঝখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি। প্রোগ্রামের অনেকগুলো ধাপ আছে। যে প্রথমে সে কি করলো, একটা ইনপুট নিল, যে সে একজন ইউজারের মার্কটা ইনপুট নিবে। মার্কটা ইনপুট নেওয়ার পরে এই মার্কের মানটা যদি 33 থেকে বড় অথবা 33 সমান হয় তাহলে সে একটা আউটপুট দিবে যে পাস। ঠিক আছে, আর যদি না হয়, মানে 33 থেকে বড় বা সমান না হলো, তাহলে তো 33 ছোট, 33 বা ছোট, তো সেটা যদি হয় 33 ছোট হলে সে আউটপুট দিবে কি ফেল। এটা হচ্ছে একটা প্রোগ্রাম। ঠিক আছে, এখন এই প্রোগ্রামের ভিতরে একজন কি করলো, 35 ইনপুট দিল। 35 ইনপুট দিলে তাকে আউটপুট দিবে কি পাস। একই প্রোগ্রামটা তার একজন 7 ইনপুট দিল, তাকে আউটপুট দিবে ফেল। আরেকজন 85 ইনপুট দিল, তাকে আউটপুট দিবে পাস। আরেকজন 30 ইনপুট দিবে, তাকে আউটপুট দিবে কিন্তু ফেল। আশা করি বুঝতে পেরেছেন যে প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে। এগুলো আমরা সবগুলো কাজ প্র্যাকটিক্যালি দেখব। আমাদের এই কোর্সটা কিন্তু খুব এমন ভাবে সাজানো হয়েছে যে প্রোগ্রামিংটা আপনি শিখবেন। আমরা কোনো ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল না যে আমি এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিংটা শিখাবো। আমাদের এই কোর্সটা করার পরে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন। আপনি যদি বলেন আপনি জাভা করবেন তাও করতে পারবেন, আপনি যদি বলেন আপনি পিএইচপি করবেন তাও করতে পারবেন, আপনি যদি বলেন আপনি পাইথন করবেন সেটাও আপনি করতে পারবেন। এখন আসেন প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। প্রোগ্রামার হওয়ার প্রথম ধাপ হচ্ছে কোডিং এবং কোডিং। আপনাকে প্রচুর কোড লিখতে হবে। এরপর হচ্ছে গুগলে নিয়মিত সার্চ করতে হবে, যে আপনার কোনো একটা সমস্যা পড়লে সার্চ করতে হবে আরো কত ধরনের কোড আছে একটা ল্যাঙ্গুয়েজে, এক একটা প্রবলেম আরো কত ভাবে সমাধান করা যায়, এগুলো আপনি গুগলে সার্চ করে করে প্রচুর প্রোগ্রামগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রবলেমগুলো সমাধানগুলো আপনি ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে সেটা সলিউশন করতে হবে। তারপরে অ্যানালাইজ করতে হবে, লাস্ট পর্যন্ত এক্সিকিউট করতে হবে, ফাইনালাইজ আউটপুট নিয়ে আসতে হবে। সহজ কথা হচ্ছে এটা। তো আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, আপনাদের জন্য আমরা ছোট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা তখন যে স্লাইডটা দেখেছিলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো প্রকারভেদ আছে, ঠিক আছে, তো আপনারা একটা মাইক্রোসফট ওয়ার্ড একটা টেবিল করবেন। টেবিল করে সেখানে আমি বলেছিলাম ডেস্কটপ প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং এবং মোবাইল প্রোগ্রামিং। আপনারা একটা টেবিলে লিখবেন, গুগলে সার্চ করে খুঁজে বের করবেন যে ডেস্কটপের জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়, ওয়েবের জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় এবং মোবাইলের জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। তো আপনি 5টা ডেস্কটপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 5টা মোবাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং 5টা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি টেবিলে সুন্দর করে লিখে সেটার স্ক্রিনশট নিয়ে আপনার গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। এভাবে আমাদের এই কোর্সটা যত পর্ব হয় প্রতি পর্বে একটা করে অ্যাসাইনমেন্ট দেয়া থাকবে। সেটা হয়তো ভিডিওতে দেয়া থাকবে অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংকে দেয়া থাকবে। অ্যাসাইনমেন্টটা আপনি করে আপনার ড্রাইভে একটা ফোল্ডার করে আপলোড করে রাখবেন। পরে সবগুলো পর্ব যখন শেষ হয়ে যাবে প্রোগ্রামিং কোর্সের, তখন আপনি সেই ড্রাইভের ফোল্ডারটা শেয়ার করে লিংকটা দিয়ে আমাদের সফটওয়্যারে আপনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি একটা প্রোগ্রামিং কোর্সের সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সার্টিফিকেটগুলো অনলাইনে ভ্যালিডেট করা যায়, অর্থাৎ আপনি কোথাও সাবমিট করলে সে কিন্তু সহজেই চেক করে দেখতে পারবে যে আপনি আসলে আমাদের কাছ থেকে কোর্সটা করেছেন। আর যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা গ্রুপে পোস্ট করলে সমস্যাটা সমাধান পাবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিবডি।